ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য আমি আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামার মধ্যে আমাদের গল্পের হিরো একজন হ্যান্ডসাম পাইলট। আমাদের গল্পের নায়িকা তার মায়ের মারা যাওয়ার পর অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল, তাই সে একটা ফ্লাইটে উঠে অন্য কোনো দেশে যাওয়ার জন্য রওনা হয়েছিল। কিন্তু মধ্যপথে সে প্লেনটার মধ্যে কিছু সমস্যা দেখা দেয়, আর সে তো ভেবেছিল সে আর কখনোই বাঁচতে পারবে না। কিন্তু আমাদের হ্যান্ডসাম পাইলট সবাইকে বাঁচিয়ে নিয়েছিল এবং সবাইকে এত বেশি মোটিভেটেড কথা বলেছিল। আমাদের গল্পের নায়িকা তার কথা শুনে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিল এবং নতুন করে তার জীবন স্ট্রংভাবে শুরু করেছিল। তারপর এরকমভাবে কিছু বছর কেটে যায়, আর সে এয়ারলাইন্সে কাজ করতে শুরু করে দিয়েছিল, কারণ সে আমাদের হ্যান্ডসাম পাইলটকে চেজ করতে চেয়েছিল। কিন্তু আমাদের হ্যান্ডসাম পাইলট তো অনেক বেশি কোল্ড ছিল, সে কোনো মেয়ের কাছাকাছি যেত না। এখন আমাদের নায়িকা কিভাবে তাকে পটাবে, আমরা এখন ড্রামার মধ্যে সেটাই দেখব। ড্রামার শুরুতে আমরা একটা ফ্লাইটের সিন দেখতে পাই। সে ফ্লাইটের মধ্যে আমাদের গল্পের নায়িকা লিনজিও ছিল। সে ফ্লাইটে হঠাৎ করেই সমস্যা হয়ে যাওয়ার কারণে সবাই সেখানে অনেক বেশি ভয় পাচ্ছিল। লিনজির অবস্থাও সেখানে অনেক বেশি খারাপ ছিল এবং তার মনে পড়ছিল তার মা কিভাবে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সেখানে সে তো তার আশাই ছেড়ে দিয়েছিল এবং সে ভাবছিল হয়তো সে আজকে মারা যাবে এবং তার মায়ের কাছে পৌঁছে যাবে। সে যখন একেবারে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, তখনই সেই ফ্লাইটের ক্যাপ্টেন বলে, আপনারা কেউই হতাশ হবেন না, আশা ছেড়ে দিবেন না, আর নিজের জীবনকে একেবারেই গিভ আপ করবেন না, আপনারা বেঁচে যাবেন। লিনজির তখন তার মায়ের কথা মনে পড়ছিল। তার মা তাকে বলেছিল তুমি নিজের জীবনকে ভালোভাবে বাঁচবে। লিনজি তখন সাহস করে অক্সিজেন মাস্ক পরে নিয়েছিল। তারপর সে ফ্লাইটের ক্যাপ্টেন খুব সুন্দরভাবে সে ফ্লাইটটাকে ল্যান্ডিং করে দিয়েছিল। এরকমভাবে 5 বছর কেটে যায়। এখন লিনজি এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করছিল। বর্তমানে সে একটা ফ্লাইটের ক্যাপ্টেনের সাথে কথা বলছিল। তার সাথে কথা বলার পর সে বুঝতে পারে এটা তো সে ক্যাপ্টেন চেন, যে কিনা 5 বছর আগে তার জীবন বাঁচিয়েছিল। আর এটাই হচ্ছে আমাদের গল্পের হিরো চেন। চেনের কোপাইলট তো বলতে শুরু করে, এর ট্রাফিক কন্ট্রোলারের আওয়াজ তো অনেক বেশি সুন্দর, নিশ্চয়ই তুমি অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছ। চেন তখন তাকে বলে কাজের উপর ফোকাস করো। চেন তো তারপর ফ্লাইটকে ল্যান্ডিং করাতে শুরু করে। লিনজি তখন অনেক মিষ্টি গলায় তাকে গুড বাই বলে। চেনও সেখানে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। লিনজি তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ 5 বছর পর সে আবারও তার গলা শুনতে পেয়েছিল। তারপরে সিনে আমরা লিনজিকে দেখতে পাই, সে তো ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল। তার বান্ধবী তার কাছে আসে আর বলে আমার সব কোওয়ার্কাররা সে জায়গায় বসে আছে, চলো সেখানে, হতেও তো পারে সেখান থেকে তোমার কোনো ছেলে পছন্দ হয়ে যাবে। লিনজি তাকে নিষেধ করছিল। তখনই আমরা দেখতে পাই যেন তো সে ক্লাবে আসছিল। লিনজি তো অবাক হয়ে তাকেই দেখতে শুরু করে। চ্যান সেখানে তার বন্ধুর সাথে কথা বলছিল আর বলছিল আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি। আর সে যখন ড্রিঙ্ক নিয়েছিল, তখনই সেখানে একটা মেয়ে চলে আসে আর বলে আমি কি তোমার সাথে ড্রিঙ্ক করতে পারি। লিনজি তখন অনেক স্টাইল করে চ্যানের কাছে চলে যায় এবং তার হাত ধরে, আর সে মেয়েকে বলে সে একা না, আমি তার সাথে আছি। মেয়েটি বলে ও আচ্ছা, তোমার কাছে আগে থেকেই জিয়ে পাচ্ছে। কথা বলে সে চলে যায়। লিনজি সেই জায়গায় ড্রিঙ্ক অর্ডার করতে শুরু করেছিল। চ্যান তো সেই জায়গায় অবাক হয়ে লিনজিকেই দেখছিল। লিনজি তাকে বলে তুমি যদি আমাকে এরকম ভাবে দেখো, আমি ভাববো তুমি আমার প্রতি ইন্টারেস্টেড। চ্যান তাকে বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকো। লিনজি তাকে বলে আমি তোমাকে সে মেয়ের কাছ থেকে বাঁচিয়েছি, তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত। চ্যান তখন তাকে ধন্যবাদ জানায়। লিনজি তখন তার কাছে তার ফোন নিয়ে যায় আর বলে এখন বলো তুমি কিভাবে আমাকে পেমেন্ট করবে। তুমি আমাকে তোমার উইচেটি দিয়ে দাও, আর না হলে তুমি আরেকটা কাজও করতে পারো, আমাকে একটা ড্রিঙ্ক অর্ডার করে দিতে পারো। সে তো এসব চ্যানের অনেক বেশি কাছাকাছি এসে তাকে বলছিল এবং অনেক বেশি টিজ করেছিল। চ্যান তখন তাকে সে ড্রিঙ্ক অর্ডার করে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। লিনজি তো অবাক হয়ে তাকে যেতে দেখছিল। লিনজির বান্ধবী তখন তার কাছে চলে আসে আর বলে এর মানে তুমি তাকে পছন্দ করো, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে তাকে চেস করা অনেক বেশি কঠিন হবে। চলো আমরা বাজি ধরি, আমি বলছি তুমি হেরে যাবে। লিনজি তাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তারপরে সিনে আমরা লিনজি এবং তার বান্ধবীকে খাবার খেতে দেখতে পাই। তার বান্ধবী তাকে বলছিল 3 দিন হয়ে গেছে ক্যাপ্টেন চ্যানকে পার্সিউ করার, তোমার প্ল্যান কেমন চলছে? এই 3 দিনে তো তুমি তার একটা ফ্লাইটও পাওনি। লিনজি তাকে বলে কিসের এত জলদি, দেখবে তুমি হেরে যাবে। স্পিন করুন আর পান বোনাস কোড 1x ফ্রি স্পিন হুইল। প্রতি স্পিনে বোনাস 1x প্রোমো অফার, ফ্রি স্পিন মানি বোনাস কোড। আজই চেষ্টা করুন। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু 1x এর মাধ্যমে টাকা উপার্জন করা এখন অনেকটাই সহজ হয়ে গেছে। অনেক অনুসারীরা ট্রাই করেছে। তাই আপনিও যদি অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করতে চান, তাহলে 3টি ধাপ ফলো করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান, আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাওয়ার সুযোগ পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে অর্থ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x এ 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। তাছাড়া এই অফারটি শুধুমাত্র 2 দিনের জন্যই বৈধ। লিনজিকে সেখানে তার সৎ ভাই কল করে এবং তার সৎ ভাই তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। লিনজি তাকে বলে ফালতু কথা বলা বন্ধ কর, এখন বলো কেন কল করেছো।
তাকে তার সৎ ভাই বলে গ্র্যান্ডপা তোমাকে বাড়িতে আসতে বলেছে। তারপর লিন্সি বাড়িতে চলে আসে এবং তার গ্র্যান্ডপাকে বলে আমি চলে এসেছি। তার সৎ মা তাকে দেখে বলতে শুরু করে তুমি কেন বলনি বাড়িতে আসার আগে তুমি বাড়িতে আসবে, না হলে তোমার রুমটা আমি পরিষ্কার করে রাখতাম। লিন্সি বলে এখন আমাকে আমার বাড়িতে আসার জন্যই বলে আসতে হবে, এটা একটু বেশি হয়ে যাবে না? সৎ বোন তো বলতে শুরু করে আমার মা তো তোমার ভালোর জন্যই বলছিল, তুমি তার সাথে কিভাবে কথা বলছো? তার ভাই তো তার উপর চিল্লাতে শুরু করে আর বলে তুমি এসব কিভাবে কথা বলছো মা এবং বোনের সাথে? লিন্সি তখন বলে সে আমার মাও না আর সে আমার বোনও না, সে শুধুমাত্র আমার বাবার নাজায়েজ মেয়ে। আসলে এটা লিন্সির আসল ভাই ছিল। আর লিন্সির ভাই তো বলতে শুরু করে তুমি ভুলে যাবে না মা তোমার জন্যই মারা গিয়েছিল। তার ভাই তো সব দোষ তাকেই দিতে শুরু করে। তখন সে তার মায়ের কথা ভেবে আপসেট হয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মধ্য রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে যায়। তাই সে গাড়ি থেকে বের হয়ে যায় এবং তার অনেক বেশি রাগ উঠছিল, তাই সে গাড়িকে মারতে শুরু করে। গাড়িটাকে পা দিয়ে চড়ে হিট করার কারণে সে তো পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছিল। সে তো সেই জায়গায় ব্যথার কারণে কোনো কিছু করতেও পারছিল না। তখনই সেখান দিয়ে একটা গাড়ি আসে আর সে গাড়ি থেকে আমাদের গল্পের হিরো চ্যান বেরিয়ে আসে। লিন্সি যখন দেখতে পায় তাকে সাহায্য করার জন্য চ্যান এসেছে, সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। চ্যান তাকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। লিন্সি তখন বলে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে। চ্যান তাকে বলে ও আচ্ছা তোমার গাড়ি খারাপ হয়ে গেছে আর তুমি এরকম ভাবে স্মাইল করছো। লিন্সি তাকে বলে আমি তো তোমাকে দেখে স্মাইল করছিলাম। চ্যান তাকে বলে চলো তাহলে আমি তোমাকে রাইড দিয়ে দিচ্ছি। লিন্সি তাকে বলে আমি আমার পায়ে আঘাত পেয়েছি, তোমার আমাকে উঠাতে হবে। চ্যান তাকে বলে আসতে হলে তুমি নিচে আসো আর না হলে আসতে হবে না। কথা বলে চ্যান তো এগিয়ে যেতে শুরু করে আর লিন্সি পেছন থেকে অনেক কষ্ট করে আসছিল, কিন্তু চ্যান তাকে এরকম দেখে সে তার কাছে চলে আসে এবং তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এটা দেখার পর তো লিন্সি অনেক বেশি হ্যাপি ছিল। চ্যান তো লিন্সিকে গাড়িতে বসেও দিয়েছিল, কিন্তু সে তার হাত তো তার গলা থেকে সরাচ্ছিলই না। চ্যান রেগে তাকে হাত সরাতে বলছিল, লিন্সি তাকে বলে আমি হাত ছাড়বো না এবং সে তার নাম তাকে বলছিল আর বলছিল আমার নাম মনে রেখো। চ্যান তাকে বলে তোমার নাম দিয়ে আমার কি লাভ হবে? লিন্সি তাকে বলে এখন না হলেও ফিউচারে হবে। চ্যান তাকে বলে নাম মনে আছে, এবার তো আমাকে ছাড়ো। লিন্সি তাকে বলে রিটার্নে তুমি তোমার নাম বলো, না হলে আমি তোমাকে ছাড়বো না। চ্যান তখন তার নাম বলে, তখন সে ফাইনালি তাকে ছাড়ে। চ্যান তারপর গাড়িতে বসে তাকে জিজ্ঞেস করে আমি তোমাকে কোথায় ছাড়বো? লিন্সি তার কাছাকাছি চলে আসে আর বলে আমি কি প্রথম মেয়ে যে তোমার সাথে সামনে বসেছি? চ্যান তখন হ্যাঁ বলে। তখন তো সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তার অ্যাড্রেস তাকে বলে। তারপর চ্যান তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে কোলে করে ভেতরে রেখে আসে। চ্যান চলে যাবে, লিন্সি আবারও তাকে থামায় আর বলে কেননা তুমি ড্রিঙ্ক করে তারপর যাও। চ্যান তাকে বলে তুমি কি ভয় পাচ্ছ না? তুমি একজন স্ট্রেঞ্জারকে তোমার বাড়িতে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করছো। লিন্সি তার আরো বেশি কাছাকাছি চলে যায় আর বলে তোমার কি মনে হয় ডেঞ্জারাস তুমি নাকি আমি? কিন্তু যাই হোক আজকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তাই ক্যাপ্টেন চ্যান আমি আপনাকে বলতে চাই আপনি থাকতে চাইলেও আজকে থাকতে পারবেন না, এখন আমাদের পরের বার দেখা হবে। চ্যান তো ভাবতে শুরু করে সে তো এরকম ভাবে বলছে যেন আমি এখানে থাকতে চাচ্ছিলাম, আর সে লিন্সিকে বলে পরের বার কখনোই আসবে না। চ্যান তারপর সেখান থেকে চলে যাচ্ছিল, লিন্সি অনেক স্মাইল করে তাকে বাই করছিল। তারপর লিন্সি তার কানের দুল খুলতে শুরু করে আর দেখতে পায় তার একটা কানের দুল তো মিসিং। আর সে মনে মনে ভাবতে শুরু করে সে যখন চ্যানের গাড়িতে বসেছিল হয়তো তখন পড়ে গেছে। তাই সে তার বান্ধবীর কাছে চ্যানের ফ্লাইটের সব চার্ট চায়। তারপরের দিন সে টাইম মতো তার কাছে চলে যায় এবং তাকে থামায় আর বলে কালকে আমার একটা কানের দুল হারিয়ে গিয়েছিল, তাই হতেও তো পারে সেটা তোমার গাড়িতে পড়ে গেছে, তুমি কি সেটা খুঁজতে আমাকে সাহায্য করবে? লিন্সি তাকে বোঝাতে শুরু করে সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি কোনো মজা করছি না। চ্যান তাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো। তখন সে আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে তার পেছনে যেতে শুরু করে। চ্যান তো অনেক বেশি তাড়াতাড়ি যাচ্ছিল, লিন্সি তাকে বলে একটু আসতে যাও। চ্যান তারপর তাকে গাড়ি চেক করতে দিয়েছিল, তখন লিন্সি সেটা চেক করতে শুরু করে কিন্তু সে কানের দুল কোথাও খুঁজে পায় না। লিন্সি তাই সরি বলে সেখান থেকে চলে যাচ্ছিল। চ্যান ভাবে আজকে সে তো নর্মাল ব্যবহার করছে, তাই চ্যান তাকে জিজ্ঞেস করে সেই ইয়ারিং কি তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ? লিন্সি তাকে বলে সেটা আমার মায়ের কানের দুল ছিল। চ্যান তখন বলে ঠিক আছে আমি যদি সেটা খুঁজে পাই তাহলে আমি তোমাকে জানিয়ে দিব। কথা শোনার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। লিন্সি হ্যাপি হয়ে বলতে শুরু করে এখন বলো তুমি কিভাবে আমাকে জানাবে? তুমি যখন এতই জানাতে চাচ্ছ তাহলে আমি তোমাকে আমার ফোন নাম্বার দিতে রাজি আছি। আর হাত পেতে সে চ্যানের কাছ থেকে তার ফোন চাইছিল। চ্যান তাকে বলে আমার ওপর সময় নষ্ট করা বন্ধ করে দাও। লিন্সি তাকে বলে আপনি কি ভাবছেন আমি কি আপনাকে চেস করার জন্য এরকম করছি? না একদমই না, আমি তো এই কারণে নাম্বার দিতে চাইছিলাম যাতে আপনি আমাকে জানিয়ে দিতে পারেন, নাকি আপনার ইচ্ছা আছে আমার কানের দুল আপনার কাছে সামলে রেখে দেওয়ার যাতে আমার স্মৃতি মনে থাকে?
চ্যান তখন ফোন বের করে আর বলে ঠিক আছে এখন তোমার নাম্বার বলো। কিন্তু লিনজি তো চ্যানের কাছ থেকে ফোন নিয়ে নেয় এবং তার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সেটা খুলে তারপর তার নাম্বার সেভ করে তারপর তাকে দেয়। চ্যান তো সেই জায়গায় লিনজিকে বলে তুমি কেন তোমার নাম্বার ইমার্জেন্সি নাম্বারে সেভ করেছো? লিনজি তখন বলে কারণ আমার সে কানের দুল খোঁজাটা অনেক বেশি ইমার্জেন্সি একটা কাজ, সেটা হলে আমাকে কল করো। তারপর চ্যান তো বাড়িতে চলে যায় এবং তার প্যারেন্টসকে বলছিল আমি চলে এসেছি। চ্যানকে তার মা তো বলতে শুরু করে অবশেষে আমার ছেলের মনে পড়েছে, তার প্যারেন্টসও আছে। চ্যান তার মাকে বলতে শুরু করে মা কিন্তু আমি তো এসেছি। চ্যানকে তখন তার বাবা জিজ্ঞেস করছিল তোমার কাজ কেমন চলছে। চ্যান তখন তার ফ্লাইটের ব্যাপারে তার বাবাকে বলতে শুরু করে। তার মা তো রেগে যায় আর বলতে শুরু করে বাড়িতে আসার পরও তোমরা কাজ নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিয়েছ। চ্যানের মা তো তখন সেই জায়গায় অনেকগুলো মেয়ের ফটো বের করে আর বলে এখন সেই ফ্রি টাইমে তুমি সব মেয়েদের সাথে দেখা করবে। চ্যান তো বলতে শুরু করে মা আমি তো বলছি আমি কোনো ব্লাইন্ড ডেটে যেতে চাই না। তার মা তো রেগে যায় আর বলতে শুরু করে তুমি এখন 30 বছরের হয়ে গেছো, এখন পর্যন্ত তুমি একটা মেয়ের হাতও ধরোনি, তোমার ইচ্ছাটা কি, তুমি কি সারা জীবন সিঙ্গেলই থাকতে চাও? চ্যান বাহানা বানিয়ে তার মাকে বলছিল মা আমি আপনার জন্য পানি আনছি। কথা বলে সে যখনই ওঠে তার জামা থেকে সে ইয়াররিং পড়ে যায়। চ্যানের মা যখন কোনো মেয়ের ইয়াররিং দেখতে পায় সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তার বাবাও তো অনেক বেশি হ্যাপি হয়েছিল। চ্যানকে তার মা বলতে শুরু করে ও আচ্ছা তুমি একটা মেয়েকে হাইড করে রেখেছো, এর মানে তুমি গোপনে কাউকে ডেট করছো আর আমাদের কোনো কিছুই বলছিলে না। চ্যান তার মাকে বলছিল এটা ভুলবশত চলে এসেছিল। তখন তার মা তাকে বলতে শুরু করে আমি বুঝতে পেরেছি তুমি এখন পর্যন্ত সেই মেয়েটাকে ভালোভাবে পারসিও করতে পারোনি। তার মা তাকে বই দিতে শুরু করে আর বলে ভালোভাবে বই পড়ো আর শিখো কিভাবে মেয়েদেরকে পারসিও করতে হয়। আমি তো অনেক হ্যান্ডসাম একটা ছেলেকে জন্ম দিয়েছি, তাই তোমারও একটা লাভ উঠানো উচিত। চ্যান তখন তার মায়ের কথা শুনে সে বই নিয়ে তার রুমের মধ্যে চলে যায় আর সে যখন বসেছিল সে ইয়াররিং দেখছিল এবং সে আমাদের নায়িকার কথাই ভাবছিল। আর লিনজি তাকে বলেছিল এই ইয়াররিং তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এ কথাই সে ভাবছিল। তাই সে লিনজিকে মেসেজ করে তোমার ইয়াররিং পাওয়া গেছে। লিনজি তো হ্যাপি হয়ে তাকে ভয়েস মেসেজ পাঠাতে শুরু করে আর বলে অনেক বেশি ধন্যবাদ আর আমি কালকে কাজ শেষ হওয়ার পর তোমার সাথে দেখা করতে আসবো আর সেটা নিয়ে যাব। চ্যানও তখন রেডি হয়ে যায়, তখন লিনজিও হ্যাপি হয়ে তাকে গুড নাইট মেসেজ করে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়। চ্যান তো সেই ইয়ারিং নিয়ে লিনজির জন্যই অপেক্ষা করছিল, কিছুক্ষণের মধ্যেই লিনজিও চলে আসে। চ্যান তখন তাকে সেই ইয়ারিং দিয়ে দেয়। লিনজি হ্যাপি হয়ে বলতে শুরু করে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তাই আমি তোমাকে খাবারের ট্রিট দিব। কিন্তু চ্যান তাকে নিষেধ করে দেয় আর বলে এর কোনো প্রয়োজন নেই। লিনজি তখন তাকে বলতে শুরু করে তুমি কেন বারবার এরকম ভাবে আমাকে নিষেধ করো, তুমি কি আবার আমাকে লাইক করতে শুরু করেছো নাকি? চ্যান তাকে বলে তুমি এরকম ভাবে আমার কাছাকাছি এসো না। লিনজি তখন দূরে সরে যায় আর বলে সত্যি আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্যই খাবারের ট্রিট দিতে চাইছিলাম। চ্যান তাকে বলে কোনো ধন্যবাদ জানানোর দরকার নেই, এ কথা বলে সে চলে যায়। লিনজি তখন মনে মনে ভাবতে শুরু করে সে আসলে অনেক বড় একটা বরফের গোলা। তখনই লিনজিকে তার বান্ধবী কল করে ক্লাবে আসতে বলছিল, তখন সেও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা সেই ক্লাবে চ্যানকেও দেখতে পাই, সে তার বন্ধুদের সাথে সেখানে গিয়েছিল। সেখানে তার বন্ধুরাও তো লিনজির ব্যাপারে কথা বলছিল আর বলছিল সে এয়ার ট্রাফিক কন্ট্রোলার মেয়েটি অনেক বেশি সুন্দরী এবং তার নাম হচ্ছে লিনজি। চ্যান তো সেই জায়গায় তাদের সব কথাই শুনছিল। তারা তো হঠাৎ করে লিনজিকে নিয়ে অনেক জোক মারতে শুরু করে। চ্যান তো এসব শুনে অনেক বেশি রেগে যায় এবং তাদের উপর চিল্লাচিল্লি করে বেরিয়ে যায়। চ্যান তারপর বাইরে দাঁড়িয়ে যখন স্মোক করছিল সে তখন লিনজিকে ক্লাবে যেতে দেখতে পায়। লিনজির বান্ধবীকে তার বয়ফ্রেন্ড লিনজির কথা বলেছিল, তাই সে লিনজিকে এখানে নিয়ে এসেছিল। তার বান্ধবীর বয়ফ্রেন্ড তো সেই জায়গায় লিনজিকে একটা ধনী ছেলের সাথে পরিচয় করাতে শুরু করেছিল। তার বান্ধবী যখন তার বয়ফ্রেন্ডকে এরকম করতে নিষেধ করেছিল, লিনজির বান্ধবীর বিএফ তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে তার তো খুশি হওয়ার কথা, এত ধনী একজন ছেলে জুতাকে পছন্দ করছে। লিনজির বান্ধবী তো লিনজিকে সরি বলতে শুরু করে আর বলে আমি জানতাম না এখানে এত কিছু হবে। লিনজি বলে কোনো ব্যাপার না, তুমি তো জানতে না। লিনজি তখন সেখানে জিজ্ঞেস করে তোমরা কিভাবে আমাকে এখান থেকে যেতে দিবে। জো তো সেই জায়গায় উঠে পড়ে এবং তাকে একটা ড্রাগ মিশানো ড্রিঙ্ক দেয় আর বলে তুমি যদি এটা খেয়ে নাও তাহলে তুমি এখান থেকে যেতে পারবে। কিন্তু লিনজি তো রেগে সেটা তার উপরেই ফেলে দেয়। তখন সে রেগে তার গলা চাপতে শুরু করে। লিনজি তখন অনেক রেগে তাকে অনেক জোরে তার পা দিয়ে হিট করে। লিনজি তার বান্ধবীকে সাথে করে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তারা সবাই তাকে আটকাতে শুরু করে। কিন্তু চ্যান তখন সেখানে চলে আসে এবং তাদের সাথে ফাইট করতে শুরু করে। সেখানে চ্যানকে দেখার পর তো জো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ চ্যান আসলে অনেক পাওয়ারফুল একটা পরিবার থেকে বিলং করতো। জো দাঁড়িয়ে চ্যানকে বলতে শুরু করে তুমি এই মেয়েটাকে এরকম ভাবে এখান থেকে নিয়ে যেতে পারো না, সে আমার ইনসাল্ট করেছে। তুমি যদি তাকে এখান থেকে নিয়ে যাও তাহলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। চ্যান তখন জোকে বলে সে আমার গার্লফ্রেন্ড, তাই তার সাথে এরকম ভাবে ব্যবহার করার কথা তোমরা চিন্তাও করো না। লিনজি তো অনেক বেশি হ্যাপি ছিল কারণ সে তাকে তার জিএফ বলেছিল। চ্যান তো লিনজির হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। জো তো মনে মনে ভাবতে শুরু করে আমার নজর এখন সেই মেয়ের কাছে চলে গেছে, এখন আমি তাকে চিনিয়েই ছাড়বো।
চেন আর লিন্সি তো বাইরে চলে এসেছিল, কিন্তু লিন্সি এখনো তার হাত ছাড়ছিল না। লিন্সি স্মাইল করে তাকে বলতে শুরু করে, এখন বাইরে অনেক মানুষ আছে, তাই তুমি ভালোভাবে বিহেভ করো যাতে কেউ বুঝতে না পারে আমরা নাটক করছিলাম। তারপরে সিনে লিন্সি যখন কাজ করছিল, সে তো আজকে চ্যানেল ফ্লাইট পেয়েছিল। চ্যানেল ফ্লাইট তো তুফানের কবলে পড়ে গিয়েছিল। লিন্সি তাকে সেই জায়গায় রাইট ডাইরেকশন বলছিল যাতে সে সেফলি ল্যান্ডিং করতে পারে, আর সে তো প্রে করতে শুরু করে যাতে সে ফ্লাইটটা সেফলি ল্যান্ডিং করে। চ্যানেল ফ্লাইটও সেফলি ল্যান্ডিং করে ফেলে। চেন আর লিন্সি সেখানে অনেকগুলো কথা বলে। লিন্সিও সেই জায়গায় অনেক বেশি হ্যাপি ছিল। লিন্সিকে তার কলিগ বলতে শুরু করে, ক্যাপ্টেন চেন তো কারোর সাথেই কথা বলে না, তোমরা আবার কবে থেকে এত বেশি ক্লোজ হয়ে গেলে? লিন্সি তার কলিগের কথা শুনে আরো বেশি স্মাইল করতে শুরু করে। অন্যদিকে চেন যখন তার ফ্লাইট শেষ করে কোথাও যাচ্ছিল, তখনও সে তো লিন্সির কথাই ভাবছিল। আর সে মনে মনে ভাবছিল লিন্সির কাজও হয়তো শেষ হয়ে গেছে। আর সে মনে মনে এটা ভাবতে শুরু করে, আমি আবার কেন তার কথা ভাবছি। সেখানে চেনকে তার একজন বন্ধু মেসেজ করে আর তাকে ডিনার করার জন্য বাইরে আসতে বলছিল। অন্যদিকে আমাদেরকে লিন্সিকে দেখানো হয় সে তো বাইরে শপিং করতে গিয়েছিল, কিন্তু রাস্তায় তার সৎ বোন সু এবং তার এক্সপিরিয়েন্সের সাথে তার দেখা হয়ে যায়। তারা একেবারে হাত ধরে কোথাও যাচ্ছিল। লিন্সি যখন তাদেরকে দেখতে পায় তার তো অনেক বেশি রাগ উঠছিল। লিন্সি তো সাইড দিয়ে সেখান থেকে চলে যেতেই চাচ্ছিল, কিন্তু তার এক্সপিরিয়েন্সে তাকে থামায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। চেন তো ফোনে কথা বলতে বলতে সেখান দিয়ে যাচ্ছিল। সে যখন লিন্সিকে কোনো ছেলের সাথে দেখতে পায় সে তো সাইড কেটে চলেই যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় লিন্সি তো সে ছেলেটাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। লিন্সি তারপর তার এক্স ফিয়ন্সেকে বলে, আমাদের শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজ ফিক্স হয়েছিল, যে বিয়ে অলরেডি ভেঙে গেছে, আর তোমার ফিয়ন্সে এখন সে, তাই তোমার সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। তাই দ্বিতীয়বার এরকম ভাবে আমাকে হাত লাগানোর চেষ্টাও করবে না, না হলে আমি পরের বার তো পুলিশকেই কল করে দিব। তার এক্সপিরিয়েন্সে তো বলতে শুরু করে, কমপক্ষে আমরা বন্ধু হয়েও তো থাকতে পারি। লিন্সি তাকে বলে, আমার নজরে তুমি কখনোই কোনো কিছু ছিলে না, আর কখনো কোনো কিছু হতেও পারবে না। এসব বলে সে যখন পেছনে ঘোরে সে চেনকে দেখতে পায় আর দৌড়ে তার কাছে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে হাজব্যান্ড বলে। লিন্সি আস্তে আস্তে তাকে বলছিল, আমার সাথে মিলে আমাকে একটু সাহায্য করো। চেনও তখন তার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এই সব কিছু আবার তার এক্সপিরিয়েন্সে দেখছিল। তার এক্সপিরিয়েন্সে তো রেগে মনে মনে ভাবতে শুরু করে, তুমি এখন অনেক বেশি হার্টলেস হয়ে গেছো, তাই আমি তোমাকে রিগ্রেট করিয়েই ছাড়বো। তারপর কিছুটা দূরে আসার পর সে তখন তার হাত ছেড়ে দেয়, আর লিন্সি তখন তাকে বলছিল, সরি তোমাকে আবারও জ্বালাতন করার জন্য, কিন্তু তুমি কি এই জায়গায় শপিং করার জন্য এসেছিলে? চেন তাকে বলে, না আমি এখানে ডিনার করার জন্য এসেছিলাম। লিন্সি তাকে বলে, আমিও তো এই জায়গায় ডিনার করার জন্য এসেছিলাম। ততক্ষণে চেনের বন্ধু এবং লিন্সির বান্ধবী তারা দুজনেই তো বের হয়ে গিয়েছিল। চেনের বন্ধু তো লিন্সিকে দেখে বলতে শুরু করে, গডেস তুমি ওখানে চলে এসেছো। লিন্সি তার কথা শুনে স্মাইল করছিল। তার বান্ধবী তো লিন্সিকে বলছিল, এখন বুঝতে পারছি তোমার এত দেরি কেন হলো, এখন তাড়াতাড়ি চলো। চেনের বন্ধু তখন বলে, কেননা আমরা একে অপরকে ভালোভাবে জানি, আসো আমরা সবাই একসাথে ডিনার করি। লিন্সি ও চেনকে বলতে শুরু করে, চলো আমরা একসাথেই ডিনার করি, মনে করবে এটা আমি তোমাকে ট্রিট দিয়েছি, কারণ তুমি অলরেডি আমাকে অনেকবার সাহায্য করেছো। চেনও রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে ড্রিঙ্ক করছিল। তারা দুই বান্ধবী তো অনেক বেশি মাতাল হয়ে যায়। তাদের ডিনার শেষ হলে তো তারা দুই বান্ধবী মিলে অনেক বেশি কথা বলছিল। তাদের এত খারাপ অবস্থা দেখে চেনের বন্ধুকে চেন তখন বলে, তুমি তার বান্ধবীকে নিয়ে যাও, আমি লিন্সিকে নিয়ে যাই। চেনের বন্ধু তখন লিন্সির বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিন্সি তো চেনকে ধরে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো? চেন তাকে বলে, তুমি তো অনেক বেশি মাতাল হয়ে গেছো। কিন্তু লিন্সি তাকে বলতে শুরু করে, আমি তো অনেক কম ড্রিঙ্ক করেছিলাম। চেন তাকে বলে, চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। লিন্সি তো নিচে বসে পড়ে আর বলে, আমি বাড়িতে যাবো না, আমার কোনো বাড়ি নেই। কিন্তু চেন তাকে সামলায় আর বাড়িতে নিয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তোমার বাড়ির পাসওয়ার্ড কি? লিন্সি তখন তাকে বলে, আমার জন্ম তারিখ। এ কথা বলার পর তো সে একদম ঘুমিয়েই পড়েছিল। চেন তখন লিন্সির বান্ধবীকে কল করে এবং তাকে তার জন্ম তারিখের ব্যাপারে জিজ্ঞেস করে। লিন্সির বান্ধবী তখন তাকে জন্মদিনের তারিখ বলে, আর সে তাকে বলে, কিন্তু যাই হোক কখনো তার জন্মদিন প্ল্যান করার কথা ভেবো না, কারণ সেদিন তার মা মারা গিয়েছিল। তার মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই তার জন্মদিন সেলিব্রেট করে না। চেন তখন তাকে ও আচ্ছা বলে তাকে ভেতরে নিয়ে আসে। তারপর সে যখনই তাকে নিচে নামিয়ে চলে যাবে, লিন্সি তাকে ধরে ফেলে আর বলে, তুমি কি সত্যিই চলে যাবে? চেন তাকে বলে, হ্যাঁ আমার যেতে হবে। লিন্সি তখন তাকে দেওয়ালে পুশ করে আর বলে, তুমি তো আসলে অনেক বেশি নিষ্ঠুর আর কোল্ড হার্টেড, তুমি কি আসলে আমার ব্যাপারে কোনো কিছু ফিল করো না? চেন তো সেই জায়গায় তাকে কোনো কিছুই বলে না। তখন সে হঠাৎ করে তাকে কিস করে বসে। তারপরের দিন লিন্সি তার বান্ধবীর সাথে লাঞ্চ করছিল। তখন তো সেই জায়গায় চেনের বন্ধু এবং চেনও চলে আসে। চেনের বন্ধু তো লিন্সিকে হাই করতে শুরু করে, কিন্তু চেন যখন লিন্সিকে দেখতে পায় সে তখন বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। তখন লিন্সিকে তার বান্ধবী বলতে শুরু করে, আমার এরকম কেন মনে হচ্ছে ক্যাপ্টেন চেন ইচ্ছে করে তোমাকে ইগনোর করছে। লিন্সি তাকে বলে, আমিও তো বুঝতে পারছি না সেদিনের পর থেকে সে কেন আমাকে ইগনোর করছে। তার বান্ধবী তখন তাকে বলছিল, হতেও তো পারে সেদিন তুমি তাকে ফোর্স করেছিলে।
তার বান্ধবী তাকে সবকিছু বলে অনেক বেশি টিজ করছিল। তখন লিনজি তাকে বলে, আমি সেদিন ড্রাঙ্ক ছিলাম, আমার কোনো কিছুই মনে নেই, কিন্তু আমি কখনো এরকম করব না। আর লিনজি তো অনেক বেশি টেনশনে পড়েছে আর ভাবতে শুরু করে সত্যি আবার কোনো কিছু হয়নি তো। সেখানে তো লিনজির সাথে দেখা করার জন্য জো এসেছিল এবং তাকে বলে, আমি সব খোঁজ নিয়েছি আর আমি জানতে পেরে গেছি তুমি কোনো চ্যানের জিএফ না। তুমি আমাকে সেদিন মিথ্যে কথা বলেছিলে আর আমি তোমার ব্যাপারে এটাও খোঁজ নিয়েছি, তুমি জিয়াং পরিবারের মেয়ে যাকে কেউ মানেও না। লিনজি তাকে বলে, এতে তোমার কোনো কিছু যায় আসে না, তাই আমাকে জ্বালাতন করবে না। জো তাকে বলতে শুরু করে, তোমার পরিবারের আমার অনেক বেশি দরকার, আমার প্রজেক্টের মাধ্যমে তাদের অনেক বেশি লাভ হবে। তাই তুমি ভাবো, তোমার বাবাকে যদি আমি বলি সে প্রজেক্টের বদলে তোমাকে আমাকে দিতে হবে, তাহলে তো সে খুশি হয়ে এই ডিলের জন্য রাজি হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো, তুমি কি তার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে নাকি আমার কোম্পানির প্রজেক্ট? লিনজিকে সে সব কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। লিনজি তার বান্ধবীকে বলছিল কিভাবে জো তাকে জ্বালাতন করার জন্য সেখানে এসেছিল। তখনই লিনজিকে তার ভাই মেসেজ করে এবং তাকে বাড়িতে আসতে বলছিল। লিনজির বান্ধবী যখন এটা দেখতে পায় তখন সে লিনজিকে সেখানে যেতে মানা করছিল। লিনজি তাকে বলে, বারবার আমি তাদেরকে এরকম ভাবে অ্যাভয়েড করতে পারবো না, আমার পার্মানেন্ট কোনো সলিউশন বের করতে হবে। তাই সে তখন তার ভাইকে মেসেজ করে, আমি আসতে তো পারবো কিন্তু আমার কাছে একটা শর্ত আছে। অন্যদিকে চ্যানেরও তো ছুটি চলছিল, তাই সে বাড়িতে চলে যায়। চ্যান তার বাড়িতে গিয়ে তার মাকে দেখতে পায় যে কিনা অনেক বেশি রেগেছিল। তাই সে তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তার মা তাকে বলে, আমি টি পার্টিতে গিয়েছিলাম, সেই জায়গায় জিয়াং পরিবারের মিসেস জিয়াং এসেছিল। আসলে সে তো একজন মিস্ট্রেস আর সে মিস্টার জিয়াং এর আসল ওয়াইফকে মেরে তারপর তার জায়গা নিয়ে নিয়েছে। তাছাড়া সে মহিলার অ্যাটিটিউড আমার কাছে একদমই ভালো লাগে না, অনেক বেশি খারাপভাবে কথা বলে। আর সে তো অনেক খারাপ একজন মহিলা, সে তার সৎ মেয়েকে খুব খারাপভাবে ট্রিট করে। আমার তো সে বাচ্চাটার কথা ভাবলেই কষ্ট লাগে, মেয়েটার কত কষ্ট। আর কালকে তো জিয়াং পরিবারের ওল্ড ম্যানের বার্থডে, আমাদের পুরো পরিবারকে ইনভাইট করা হয়েছে, কিন্তু তার এতটা যোগ্য না যে আমার স্বামী সেখানে যাবে, তাই তুমি আর আমি সেখানে যাব। তোমার বাবাকে এই বিষয়ে বলার কোনো দরকার নেই। তখন সেও রাজি হয়ে যায়। চ্যানের মা তো সেই জায়গায় চ্যানকে জিজ্ঞেস করছিল, এখন বলো তোমার কি খবর, তুমি কি সেই ইয়ারিং পরা মেয়েটাকে চেস করতে পেরেছো? চ্যান তো লজ্জা পেয়ে যায় আর বলে, আমি আমার রুমে যাচ্ছি মা। এই কথা বলে সে চলে যায়। তার মা তো পেছন থেকে তাকে বলতে শুরু করে, তুমি এখনো কোনো কিছু করতে পারলে না, ভালোভাবে বই পড়ো, তোমাকে কষ্ট করতে হবে। আর যদি এতেও কোনো কিছু করতে না পারো তাহলে আমার কাছে চলে এসো, আমি বুদ্ধি দিব। অন্যদিকে চ্যান তার রুমে বসে বসে ভাবছিল লিনজির প্রতি তার যে অনুভূতিগুলো সেটা কি সত্যিই ভালোবাসা। তারপর চ্যানের মা এবং চ্যান তারা দুজনেই তো লিনজির দাদার বার্থডেতে চলে গিয়েছিল। আর সেখানে তো অনেক বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। সবাই তো সেই জায়গায় চ্যানকে দেখে বলছিল সে তো অনেক বেশি হ্যান্ডসাম এবং তাদের মেয়ের কথা তাকে বলছিল। সেখানে একজন মহিলা তো চ্যানের মাকে বলতে শুরু করে, আপনি আপনার ছেলের জন্য মিস্টার জিয়াং এর নাতনিকে দেখতে পারেন, সে আসলে অনেক বেশি সুন্দরী, তাদের দেখা হলে হতেও পারে আপনি এবং আপনার ছেলে দুজনেই তাকে পছন্দ করবেন। চ্যানের মাও তখন সবার সামনে বলতে শুরু করে, ভালোই হবে যদি আমার ছেলে তাকে পছন্দ করে। তারপর চ্যানের মা তো চ্যানকে সাইডে নিয়ে যায় আর বলে, আমি তোমাকে মিস্টার জিয়াং এর প্রথম ওয়াইফের মেয়ের কথা বলেছিলাম, মানে সে মিস্ট্রেসের সৎ মেয়ের কথা বলছি, সে হতেও পারে অনেক বেশি ভালো, কিন্তু আমি চাই না তোমার শ্বশুর বাড়ি এত বেশি কমপ্লিকেটেড হোক, তাই কখন এরকম মেয়েকে বাড়িতে আনবে না। চ্যান তার মাকে বলতে শুরু করে, একটু আগেই তো আপনি তার প্রশংসা করেছিলেন। তখন তার মা তাকে বলে, সেটাকে ভালো ব্যবহার বলে। লিনজির দাদা তখন সেখানে চলে আসে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল পার্টিতে আসার জন্য আর বলে, এখনই আমার নাতনিকে আমি এখানে ডাকছি। আর তখনই সেই জায়গায় লিনজি চলে আসে এবং তার গ্র্যান্ডপা সবার সামনে তাকে পরিচয় করাতে শুরু করে। চ্যান তাকে দেখে শকড হয়ে যায় আর ভাবে সে আসলে জিয়াং পরিবারের মেয়ে। অন্যদিকে আমরা লিনজির সৎ বোন সুকে দেখতে পাই, সে তার মাকে বলছিল, মা গ্র্যান্ডপা তো অনেক বেশি খারাপ, যে নেকলেসটা আমাদের পরিবারের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় সে নেকলেসটা সে লিনজিকে দিয়ে দিল। লিনজির সৎমা তখন বলতে শুরু করে, তুমি জানো কোম্পানির ভালোর জন্য তার বিয়ে মিস্টার জুয়ের সাথে ফিক্স করা হবে, তাছাড়া তাকে তো বোকা বানানোর জন্য সে নেকলেসটা দেওয়া হয়েছে। এসব জানার পর তো সু অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর ভাবতে শুরু করে এবার তাকে অনেক বেশি সাফার করতে হবে। আর সে খুশি হয়ে তার মাকে বলতে শুরু করে, মা মিস্টার জু তো অনেক বড় একজন প্লে বয়, সে তার সাথে খেলার পর তাকে ছেড়ে দিবে। কিন্তু সেই জায়গায় সুকে তার মা বলতে শুরু করে, যাই হোক আমাদের আরো কিছু প্ল্যান করতে হবে যাতে আমরা যেরকম ভেবেছি সেরকমই হয়। আর সে কানে কানে তার মেয়েকে তার প্ল্যান বলতে শুরু করে। অন্যদিকে গ্র্যান্ডপা তো সেই জায়গায় লিনজিকে চ্যান এবং তার মায়ের সাথে দেখা করাচ্ছিল। লিনজি সেখানে জানতে পারে সে আসলে চ্যান পরিবারের ইয়াং মাস্টার আর সে এতটা পাওয়ারফুল একটা পরিবার থেকে বিলং করে। লিনজি খুশি হয়ে চ্যানের মাকে তো হ্যালো বলছিল আর সে চ্যানকে বলছিল আমাদের আবারও দেখা হয়ে গেল। তার গ্র্যান্ডপা তাকে জিজ্ঞেস করে, তুমি তাকে আগে থেকেই চেনো? লিনজি তাকে বলে, সে আমার এয়ারলাইন্সের অনেক ফেমাস একজন ক্যাপ্টেন। তার গ্র্যান্ডপা তো হ্যাপি হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে তাদের সম্পর্ক যদি জুড়ে যায় তাহলে তার কোম্পানির অনেক বেশি লাভ হবে।
চেনের মা তো সেই জায়গায় বলছিল জিয়াং পরিবারের মেয়ে তো আসলে অসাধারণ। লিনজি তখন তাকে বলে আমার সারনেম জিয়াং না, আমার সারনেম হচ্ছে লিন, আমি আমার মায়ের সারনেম ইউজ করি। তার গ্র্যান্ডপা তো তাকে বকতে শুরু করে আর বলে তুমি কি খারাপ ব্যবহার করছো। লিনজি তখন চেনের মাকে সরি বলছিল। তারপর লিনজি তো চলে যায়। চেনের মা তো সেই জায়গায় লিনজির প্রশংসা করেছিল আর বলছিল মেয়েটা আসলে অনেক বেশি সাহসী। তার গ্র্যান্ডপার সামনে সে সাহস করে বলে দিল সে জিয়াং পরিবারের সদস্য না। চেন তো অবাক হয়ে তার মাকে দেখতে শুরু করে আর বলে আপনি তো এই পরিবারের কাউকে পছন্দ করতেন না, এখন আবার তার প্রশংসা করছেন। চেনের মা তখন বলে সে তো নিজেই বলল সে জিয়াং পরিবারের সদস্য না, আর সে আসলে অনেক বেশি অসাধারণ, একেবারে আমার মতো। আমার ইয়াং এজের কথা আমার মনে পড়ে গেল, কিন্তু আমার এটা ভেবে অনেক বেশি খারাপ লাগছে তার পরিবার লাভের জন্য তাকে ইউজ করছে। চেন তখন তার মাকে জিজ্ঞেস করে মা তোমার কথার অর্থ কি। চেনের মা তখন বলছিল জিয়াং পরিবার তাদের লাভের জন্য তার বিয়ে জু পরিবারের প্লে বয়ের সাথে ফিক্স করে দিয়েছে। এসব জানার পর তো চেনের অনেক বেশি রাগ উঠছিল আর সে মনে মনে ভাবছিল তাদের এত সাহস। অন্যদিকে আমরা লিনজির এক্স ফিয়ন্সে ফুকে দেখতে পাই আর সে তো লিনজির ওপর নজর রেখেছিল। অন্যদিকে লিনজি তো একটা সাইডে ছিল এবং নেকলেস দেখে ভাবছিল এটা তার মা পরিধান করত। তাকে তার মায়ের নেকলেস পাওয়ার জন্য অনেক বড় একটা মূল্য দিতে হয়েছে। তার মায়ের এই নেকলেসটা পাওয়ার জন্য তাকে তার গ্র্যান্ডপাকে প্রমিস করতে হয়েছে সে মিস্টার জুকে বিয়ে করবে। লিনজির কাছে সেই জায়গায় একজন ওয়েটার চলে আসে এবং ড্রাগ মেশানো একটা ড্রিঙ্ক তাকে খেতে দেয়। সে না বুঝে সেটা খেয়ে ফেলে। লিনজি যখন মাতাল হয়ে যায় তখন তো সেই জায়গায় তার আগের ফিয়ন্সে চলে আসে তার সুযোগ নেওয়ার জন্য। ওয়েটার লিনজিকে নিয়ে সেখান থেকে যেতে চাইছিল, কিন্তু সেই জায়গায় ফু চলে আসার বলতে শুরু করে তাকে আমার কাছে দিয়ে দাও। ওয়েটার তো ভাবতে শুরু করে আমাকে তো অর্ডার দেওয়া হয়েছিল তাকে মিস্টার জুয়ের রুমে নিয়ে যেতে হবে, এখন আমি কি করব। ফু তো সেই জায়গায় তাকে জোরাজোরি করতে শুরু করে। লিনজি তাকে বলছিল আমাকে ছাড়ো। লিনজি তার সাথে যেতেই চাইছিল না, তখনই চেন তাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। লিনজি তার কাছে চলে যায়। চেন তো সেই জায়গায় লিনজিকে প্রোটেক্ট করতে শুরু করে আর সে ফুকে অনেক বেশি বকাবকি করছিল। লিনজির এক্স ফিয়ন্সে তখন চেনকে জিজ্ঞেস করে তোমার সাথে তার কি সম্পর্ক। আমি জানি তুমি তার কোনো হাজব্যান্ড না। চেন তখন তাকে বলে তো তোমার কোনো কিছু যায় আসে না, তার কাছ থেকে দূরে থাকবে। আর তারপর সে লিনজিকে তার সাথে করে নিয়ে যায়। তারপর সে যখন লিনজির বাড়ির বাইরে আসে সে তো লক খুলতেই পারছিল না, তাই সে বাধ্য হয়ে লিনজিকে তার বাড়িতেই নিয়ে যায়। আর বাড়িতে যাওয়ার পর তো সে চেনকে অনেক বেশি টাচ করছিল। চেন তাকে বলে তুমি কত ড্রিঙ্ক করেছো। লিনজি তাকে বলতে শুরু করে আমি তো কোনো ড্রিঙ্কই করিনি, আমি শুধুমাত্র একটা ওয়াইন খেয়েছিলাম। চেন তখন ভাবে একটা ড্রিঙ্ক খেলে সে কখনো এত বেশি মাতাল হবে না, নিশ্চয়ই তার পরিবারের কেউ তাকে ড্রাগ দিয়েছে। এত খারাপ পরিবার কিভাবেই বা কারো হতে পারে, সে তার পরিবারে নিশ্চয়ই অনেক বেশি সাফার করেছে। লিনজির অবস্থা সেখানে অনেক বেশি খারাপ ছিল, তার এত বেশি গরম লাগছিল সে তার জামা খোলারও চেষ্টা করে। চেন তাই তাড়াতাড়ি করে তার ফ্রেন্ডকে কল করে আর তাকে ডাক্তার ডাকতে বলছিল আর তাকে বলে কোনো প্রশ্ন করবে না, কথা বলে সে কল কেটে দেয়। তারপর তো চেনকে আবার তার মা কল করে। তার মা তাকে কল করে বলতে শুরু করে আমি শুনেছি তুমি কোনো মেয়েকে তোমার সাথে করে নিয়ে গেছো। তুমি কোন মেয়েকে নিয়ে গেছো, সেই ইয়ারিং পরা মেয়েটা না তো আবার। চেন তার মাকে বলছিল মা আপনি একটু বেশি ভাবছেন। চেন তার মায়ের সাথে কথা বলছিল। লিনজি তো সেই জায়গায় তার অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল এবং তার নেকে বাইট করছিল। চেনের মুখ থেকে তো হঠাৎ করেই চিৎকার চলে আসে। তার মা তখন বলে মনে হচ্ছে তুমি কোনো মেয়ের সাথে আছো। আর সে হ্যাপি হয়ে তার ছেলেকে বলতে শুরু করে তোমরা ভালোভাবে সময় কাটাও। লিনজি তো সেখানে আবারও তার জামা খুলতে শুরু করে, তাই সে তাড়াতাড়ি করে তাকে বাথটাবে নিয়েছে এবং তার চোখ বেঁধে ফেলে। কিন্তু লিনজি তো সেই জায়গায়ও তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, তখনই ডোরবেল বাজে, তাই সে তাড়াতাড়ি করে তার শার্টটাকে পরিয়ে চলে যায়। লিনজি সেখানে তার চোখের বাঁধনি খুলে ফেলেছিল। অন্যদিকে সু তার মাকে বলছিল মা আমাদের প্ল্যান একেবারে ফ্লপ হয়ে গেছে, কারণ সে চ্যান পরিবারের ইয়াং মাস্টার তাকে নিয়ে গেছে। এটা জানার পর তো তারা অনেক বেশি জেলাস হয়েছে আর ভাবতে শুরু করে এসব ব্যাপারে গ্র্যান্ডপা বা তার হাজব্যান্ডকে তারা কিছুই বলবে না। তারপর যখনই লিনজির বাবা সেখানে আসে সু তখন বানিয়ে বানিয়ে বলতে শুরু করে আমরা লিনজিকে কোনো ওয়াইল্ডম্যানের সাথে দেখেছি আর সে কত খারাপ মেয়ে, তার সাথে চলেও গেছে। লিনজির বাবা তো সেখানে অনেক বেশি রেগে যায়। তারপরে আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। লিনজির ঘুম ভাঙলে সে ভাবতে শুরু করে আমি এখন কোথায় আর কালকে কি বা হয়েছিল। তারপর লিনজি জামা কাপড় পরে চেনের কাছে চলে যায় আর বলে মনে হচ্ছে কালকে রাতে আমি তোমাকে আবারও জ্বালাতন করেছি। চেন তখন তাকে বলে তুমি আসলে অনেক বড় একটা ট্রাবল মেকার। লিনজির দুই নাম অনেক বেশি ভালো লাগছিল আর সে ভাবে সে আমাকে কত সুন্দর একটা নিকনেম দিয়েছে। লিনজি তারপর তার পাশে বসে পড়ে। তখন চেন তাকে জিজ্ঞেস করে আমাকে বলো কালকে রাতে তোমাকে কে ড্রাগ দিয়েছিল। লিনজি বলে আমার শত্রু অনেক বেশি, তাই আমি নিজেও জানি না, কিন্তু তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করছো তুমি কি আমাকে সাহায্য করতে চাও। চেন তখন তাকে বলে কারো ম্যাটারে পড়ার আমার কোনো ইচ্ছে নেই। লিনজি তখন তাকে বলে তাহলে আমাকে সাহায্য করার জন্য তুমি কেন আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছিলে, এটাকে কি কারো ম্যাটারে পড়া বলে না। চেন তখন বাহানা বানিয়ে তাকে বলতে শুরু করে তুমি এখন বাড়িতে চলে যাও, কিন্তু মনে রেখো তোমার বাড়ির লকের ব্যাটারি শেষ হয়ে গেছে। লিনজি তখন তাকে বলে আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে, তাই আমি পেমেন্ট করতে পারবো না।
চ্যান তখন তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি, আমার কিছু গ্রোসারিস আইটেম কিনতে হবে। তারপর তারা দুজনেই চলে যায় এবং গ্রোসারিস আইটেম কিনে তারপর তারা যখন বাড়িতে যাবে, লিন্সি তাকে বলছিল, তুমি তো সবকিছুই পারো, কেননা তুমি আমার জন্য খাবার বানাও। ততক্ষণে তাকে বকাবকি করার জন্য সেই জায়গায় তো লিন্সির বাবাও চলে এসেছিল এবং সে চ্যানকে কোনো ওয়াইল্ড ম্যান মনে করে। লিন্সির বাবা এসে তো লিন্সিকে অনেক বেশি বকতে শুরু করে। চ্যান তখন তাকে প্রোটেক্ট করার জন্য বলে দেয় সে আসলে চ্যান পরিবারের ইয়াং মাস্টার, আর সে লিন্সির বাবাকে বলে সে তার জিএফ এবং সে চ্যান পরিবার থেকে বিলং করে। তার সারনেম জানার পর তো তার বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। লিন্সির বাবা যখন জানতে পারে চ্যান আসলে এত বড় একটা পরিবার থেকে বিলং করে, তখন তো সে তাদের সাথে অনেক ভালোভাবেই কথা বলে আর বলে তোমরা সময় কাটাও, এই কথা বলে চলে যায়। কারণ চ্যানের সাথে যদি তাদের পরিবারের সম্পর্ক জোড়ে তাহলে তারা অনেক বেশি লাভবান হবে। তারপর চ্যান তো লিন্সির জন্য নুডলস বানিয়েছিল, সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে তার মায়ের পর কেউই তার জন্য কোনো খাবারই বানায়নি, নুডলস তো দূরের কথা, কেউই তাকে কখনোই কোনো যত্ন করেনি তার মা চলে যাওয়ার পরে। চ্যানের তো তার কথা শুনে অনেক বেশি খারাপ লাগছিল। লিন্সি তখন তাকে বলে সে তাকে এখন না 5 বছর আগে থেকে পছন্দ করে। 5 বছর আগে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তখন আমি তোমার ফ্লাইটেই ছিলাম। আমি তখন আমার পরিবার থেকে পালিয়ে অ্যাব্রোডে চলে যেতে চেয়েছিলাম, তখনই সেই ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়, তুমি সেখানে সবার জীবন বাঁচিয়েছিলে, তাই আমি অনেক বেশি গ্রেটফুল তোমার প্রতি। চ্যান তখন তাকে বলে যদি সেই কারণেই তুমি আমার পেছনে পড়ে থাকো তাহলে আমি বলছি সেটা আমার ডিউটি ছিল, যদি তুমি শুধুমাত্র এই কারণেই আমাকে পছন্দ করছো তাহলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এ কথা বলার পর সে তো চলেই যাচ্ছিল, কিন্তু লিন্সি তাকে থামায় আর সে চ্যানকে বলে শুধুমাত্র এই কারণে আমি তোমাকে পছন্দ করি না যে তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমাকে এই কারণে ভালোবাসি কারণ তোমার কারণে আমি আমার জীবনে বেঁচে থাকার হোপ পেয়েছিলাম। আমি তোমার কারণেই এয়ারলাইন্সে কাজ করা শুরু করেছিলাম, 5 বছর পর তোমার সাথে আমার দেখা হলো, আর আমি সত্যি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা কোনো মজা না, আমি অনেক বেশি সিরিয়াস। আর সে চ্যানের গালে টাচ করে তাকে বলছিল তুমি কি আমার ব্যাপারে কোনো কিছু ফিল করো না। চ্যান তাকে বলে হতে পারে আমিও তোমাকে লাইক করি, কিন্তু এ ব্যাপারে ভাবার জন্য আমার কিছু সময়ের দরকার। আর সে চলে যায়। লিন্সি তখন ভাবতে শুরু করে আমি তোমার জন্য এত বছর ধরে অপেক্ষা করছি, আমি এত সহজে গিভ আপ করবো না। তারপর চ্যান বাড়িতে যাওয়ার পর তো লিন্সির ব্যাপারে সব ইনফরমেশন দেখছিল, যেখানে লেখা ছিল লিন্সি যখন ছোট ছিল তখনই তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তার বাবা তার মিস্ট্রেসকে নিয়ে এসেছিল এবং তার আগের নাজায়েজ মেয়েকেও সাথে করে নিয়ে এসেছিল। লিন্সির সৎমা এবং বোন তাকে অনেক বেশি জ্বালাতন করত, তার জীবনটাকে নরক করে তুলেছিল, তাই সে 5 বছর আগে তার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল। এসব জানার পর চ্যানের তো অনেক বেশি খারাপ লাগছিল, সে এত বেশি সাফার করেছিল। তারপরে চিনে লিন্সি তার বান্ধবীর সাথে ক্যান্টিনে খাবার খাচ্ছিল আর ভাবছিল কয়দিন হয়ে গেল চ্যান তার সাথে কোনো যোগাযোগ করেনি, সে কি আসলে আমার ব্যাপারে কোনো কিছু ফিল করে না। তার বান্ধবী তাকে বলছিল আমাদের এয়ারলাইন্সে একজন ফিমেল পাইলট জয়েন করেছে, সে নাকি ক্যাপ্টেন চ্যানের জুনিয়র ছিল, তাছাড়া সে নাকি ক্যাপ্টেন চ্যানকে অনেক পছন্দ করে। তখনই লিন্সির সিনিয়র তাকে কথা বলার জন্য ডাকে। লিন্সি যখন যায় তখন সে তাকে তার নেফিউকে সাজেস্ট করতে শুরু করে। লিন্সি তখন তাকে বলে সে এখন কোনো ব্লাইন্ড ডেটে যেতে চায় না, তাকে তার সিনিয়র বলছিল হতেও তো পারে তোমার তাকে পছন্দ হয়ে যাবে, কিন্তু লিন্সি তাকে মানা করছিল। তখন তাকে আরেকজন সিনিয়র জিজ্ঞেস করে তোমার কেমন ছেলে পছন্দ। লিন্সি তখন চ্যানের কথা ভাবতে ভাবতে তার সব কোয়ালিটিগুলো তাদেরকে বলে দেয়। তখন তারাও বুঝতে পারে আর বলে এর মানে তোমার নজরে আগে থেকে কেউ আছে যাকে তুমি লাইক করো। তখন সে বলে হ্যাঁ। তারপরে সিনে লিন্সি যখন কাজ করছিল তখন তার বান্ধবীর কাছ থেকে সে জানতে পারে চ্যান আসলে তার জুনিয়রের জন্য পার্টি রেখেছে আর তারা এখন ক্লাবে আছে। তারপর সেও তার বান্ধবীর সাথে ক্লাবে চলে যায়, তারা আসলে অন্য আরেকটা রুমে ছিল। লিন্সি গান গাইছিল, তার বান্ধবী তাকে বলে আমরা এখানে একলা কেন বসে আছি, আমরা তাদেরকে গিয়ে জয়েন করি। লিন্সি তাকে বলে আমি যেতে চাই না। তখন তার বান্ধবী তাকে বলে এরকম না তো, তুমি তার জুনিয়রকে দেখতে ভয় পাচ্ছ, সে তোমার থেকে বেশি সুন্দরী হলে। লিন্সি তাকে বলে আমি কেন ভয় পাবো, আর সে ওয়াশরুমের বাহানা করে বাইরে যায়। তার সামনে তো চ্যান চলে আসে, তখন সে সাইড কেটে চলেই যাচ্ছিল। চ্যান তাকে বলে তুমি কি আমাকে অ্যাভয়েড করছো। লিন্সি তখন তাকে বলে তুমি আমাকে অ্যাভয়েড করছো, তাহলে আমি কি তোমার কাছে যাব। চ্যান তাকে বলে আমি তোমাকে অ্যাভয়েড করছিলাম না, আমি ভাবছিলাম আমি তোমার সামনে কিভাবে যাব। লিন্সি তো মনে মনে হ্যাপি হচ্ছিল আর ভাবছিল সে আমার সাথে দেখা করতে চেয়েছিল, আর সে ভাবে তাকে দিয়ে কোনো কিছুই হবে না, আমারই সে আইসের গোলাটাকে ভাঙতে হবে। তাই সে তার সাথে এরকম ভান করে, তার পায়ে অনেক বেশি ব্যথা। চ্যান তখন সেই জায়গায় তাকে ক্যারি করে। লিন্সি তখন তাকে বলে আগে আমি ওয়াশরুমে যাব। তারপর সে তাকে ওয়াশরুমের বাইরে নিয়ে যায় এবং বাইরে তার জন্য অপেক্ষা করছিল। তারপর সে যখন ওয়াশরুম থেকে আসে চ্যান তখন তার হাত ধরে তাকে সেই পার্টিতে নিয়ে যায়। চ্যানের বন্ধুরা তো সবাই অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সে প্রথমবার কোনো মেয়ের হাত ধরেছিল। তারপর চ্যান সবার সামনে তাকে তার ফ্রেন্ড বলে পরিচয় দেয়। লিন্সি ভাবে সে আমার হাত ধরে আছে, তারপরও সবার সামনে ফ্রেন্ড বলে পরিচয় দিচ্ছে। চ্যানের বন্ধু সেখানে বলছিল আজকে চ্যানের জন্মদিন, তাই আজকে তাকে গান গাইতে হবে। লিন্সি ভাবছিল সে তো জানতোই না আজকে চ্যানের জন্মদিন। চ্যান তো সেই জায়গায় লিন্সিকে তার পছন্দের গানের ব্যাপারে জিজ্ঞেস করছিল আর সেটাই গাইতে চাচ্ছিল।
কিন্তু চ্যানের জুনিয়র তো বলতে শুরু করে আমিও তোমার সাথেই গাইবো, কারণ আমরা তো কলেজ টাইমে একসাথেই গান গাইতাম। তাদের দুজনের জন্য তো সবাই সেই জায়গায় চিয়ার আপ করতে শুরু করে। এসব তো আবার লিনজির ভালো লাগে না, তাই সে বেরিয়ে যায়। চ্যান তো লিনজির পেছনেই যেতে চাচ্ছিল, কিন্তু তার জুনিয়র তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু চ্যান তখন তাকে বলে আমি তোমার সাথে কোনো গান গাইবো না। এই কথা বলে সে বাইরে চলে যায়। আর সে লিনজির হাত ধরে তাকে বলে তুমি কোথায় যাচ্ছ। লিনজি তাকে বলে তুমি কি দেখতে পাচ্ছ না আমি জেলাস হয়ে গেছি। চ্যান তাকে বলে সেই মেয়ের সাথে আমার সেরকম কোনো সম্পর্কই নেই। লিনজি তাকে বলে তুমি কেন আমাকে এসব বলছো। চ্যান তো সেই জায়গায় লিনজিকে কোনো কিছুই বলতে পারছিল না। লিনজি তখন তাকে দেওয়ালে পুশ করে আর বলে এরকম না তো, তুমি আমাকে কনফেস করতে পারছো না, আর স্বীকার করতে চাইছো না তুমিও আমাকে পছন্দ করো। আর সে তো ডাইরেক্ট চ্যানকে কিস করছিল। চ্যানের ফোনে তখনই একজনের কল আসে। চ্যান তখন তার ফোনই ফেলে দেয়। আর সে লিনজিকে বলে আমি আমার ভালো মুডটাকে খারাপ করতে চাই না। তারপর তারা দুজনে মিলে একে অপরকে কিস করছিল। চ্যান তারপর লিনজিকে বলছিল মনে হচ্ছে আমার জিএফ রাগ করেছিল। লিনজি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে তাকে জিএফ বানানোর জন্য রাজি হয়ে গিয়েছিল। চ্যান তাকে বলছিল কিন্তু তুমি যদি আমার সাথে সম্পর্কে আসো আমি বলে দিলাম সেই সম্পর্ক শেষ পর্যন্ত চলবে, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আর তুমি এই সম্পর্ককে মজা মনে করতে পারবে না। লিনজি তখন তাকে বলে আমিও সেরকম সম্পর্ক চাই না যে সম্পর্ক শেষ পর্যন্ত টিকতে পারবে না, আর তুমি এ কথা ভালোভাবে মনে রাখবে তুমি আমার পুরুষ। তারা যখন একে অপরের আরো বেশি কাছাকাছি যাবে তখনই তার কাছে তার বান্ধবীর কল আসে। লিনজি তখন চ্যানকে বলে আমি আমার বান্ধবীকে একা ছেড়ে চলে এসেছি, আমার এখন তার কাছে যেতে হবে। চ্যান তখন তাকে কিস করতে শুরু করে আর বলে আমি এখন চাচ্ছি আমার জুনিয়রকে সবকিছু এক্সপ্লেন করে দিব যাতে সে আমাদের মাঝে আর না আসে। তারপর চ্যান গিয়ে তার জুনিয়রকে বলে আমার কাছে এখন জিএফ আছে, তাই তুমি আমার আর পিছু করো না। জুনিয়র তাকে জিজ্ঞেস করে সেই মেয়েটা, তখন সে বলে হ্যাঁ। চ্যান তখন তাকে আরও বলে তাই আমাদের মধ্যে সে আর কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট করবে না। অন্যদিকে লিনজির বান্ধবী তো তার উপর রাগ করছিল আর বলছিল তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমি আজকে অনেক বেশি রেগে আছি, আমি তোমার কোনো কথাই শুনবো না। তখনই চ্যান সেখানে চলে আসে এবং তার হাত ধরে বসে পড়ে। লিনজির বান্ধবী তখন বলতে শুরু করে এর মানে তোমরা দুজনে চালু হয়ে গেছো, এই কারণে এত বেশি দেরি হয়েছিল। তার বান্ধবী তার জন্য অনেক বেশি হ্যাপি ছিল। তারপর চ্যান তো লিনজিকে নিয়ে বাড়িতে যাচ্ছিল, সে তো গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তারপর সে যখন লিনজির বাড়ির বাইরে ছিল তখন সে তার সিট বেল্ট খুলে দিচ্ছিল, তখনই তার ঘুম ভেঙে যায়। চ্যান তারপর তার কাজের শিডিউল তাকে পাঠিয়ে দেয় যাতে ফ্রি সময় হলে তারা দুজনে একে অপরের সাথে দেখা করতে পারে। লিনজি তখন চ্যানকে বলতে শুরু করে তুমি না বলেছো তুমি কখনোই কাউকে ডেট করোনি, তাহলে তোমার কাছে এত এক্সপিরিয়েন্স কোথা থেকে এলো। চ্যান তখন তাকে বলে আমার গার্লফ্রেন্ডের আমাকে নিয়ে বেসিক নলেজ তো থাকাই উচিত, আর এতটুকু জানা তার অধিকার। তারপর রাতেও তারা ঘুমানোর আগে একে অপরকে গুড নাইট বলে। তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি ছিল। তারপর সকাল সকাল তো চ্যান লিনজির জন্য সকালের খাবার নিয়ে চলে এসেছিল, আর সে তো লিনজিকে বলতে শুরু করে আজকে আমাদের প্রথম দিন। লিনজি তো অনেক বেশি স্মাইল করতে শুরু করে আর বলে তুমি তো দিন দিন আরো বেশি ভালো বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছ। তারপর সে তো চ্যানকে একটা জামা দেখাতে শুরু করে আর বলে কেননা আজকে আমি এই জামাটা পরি। চ্যান তখন তাকে বলে জামাটা পরলে তোমার অনেক বেশি ঠান্ডা লাগবে, তাই এটার সাথে কোটও পরো। লিনজি তো আরও বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে তার অনেক বেশি কেয়ারও করছিল। অন্যদিকে লিনজি তো আজকে চ্যানের জুনিয়রের ফ্লাইট পেয়েছিল, আর তার ফ্লাইটে কিছু সমস্যা হয়ে যায়। লিনজি তখন তাকে সঠিক ডাইরেকশন বলতে শুরু করে এবং তাকে সাহায্য করে ভালোভাবে সেই ফ্লাইটটা ল্যান্ডিং করতে। লিনজির সঠিক ডাইরেকশন বলার কারণে সে ফ্লাইটটা খুব সুন্দরভাবে ল্যান্ডিং করেছিল, তাই সে চলে আসে তাকে ধন্যবাদ জানাতে। তারপর তারা দুজনে তো বাইরে দেখা করতে এসেছিল। জুনিয়র সেই জায়গায় লিনজিকে বলছিল কলেজ টাইম থেকে সে চ্যানকে অনেক বেশি পছন্দ করত, আর সেও তার মতোই চ্যানের কারণেই এই পেশা বেছে নিয়েছিল। লিনজিও তখন তাকে বলছিল 5 বছর আগে তার চ্যানের সাথে প্রথম দেখা হয়েছিল, তখন থেকে সে তাকে পছন্দ করত, তার কারণেই এই পেশা বেছে নিয়েছে। তারা দুজনেই তো চ্যানের ব্যাপারে অনেক বেশি প্রশংসা করছিল। লিনজি তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার পেশা তার কারণেই চুজ করেছো। চ্যানের জুনিয়র তখন বলছিল না, এখন আমি আমার ক্যারিয়ারকে অনেক বেশি ভালোবাসি। আর সে তো ভেবে নিয়েছিল সে এখন চ্যানের উপর থেকে গিভ আপ করে নিবে এবং তার কাজের উপরই মনোনিবেশ করবে। তারপরের দিন চ্যান এবং সে যখন ডেটে যাচ্ছিল তখনই সেই জায়গায় একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, আর যে মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে তার বাচ্চাটাকে বের করতে চাচ্ছিল। লিনজি যখন এসব কিছু দেখতে পায় তখন তার মায়ের কথা তার মনে পড়ে যায়। তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় তাদেরকে বাঁচানোর জন্য। চ্যানও তখন সেই জায়গায় চলে আসে এবং সে লেডিকে সাহায্য করছিল। চ্যান তো অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছিল, তারপর অ্যাম্বুলেন্স এসে তাদেরকে নিয়ে যায়। সেই জায়গায় তো লিনজি অনেক বেশি স্যাড ছিল, তার কাছে চ্যান চলে আসে এবং তাকে শান্ত করে। লিনজি সেই জায়গায় চ্যানকে বলতে শুরু করে সরি আমার কারণে আমাদের ডেট খারাপ হয়ে গেল। চ্যান তাকে বলে কোনো ব্যাপার না, তোমার কি ছোটবেলার ট্রমার কথা মনে পড়ে গেছে। লিনজি তখন তাকে বলে হ্যাঁ আমার মা মারা যাওয়ার পর আমি সে ট্রমার কথা কখনোই বলতে পারি না। চ্যান তাকে বলে আমি বুঝতে পারছি তোমার সন্দেহ আছে, তোমার মায়ের অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা কেউ ইচ্ছে করে করেছিল। লিনজি তাকে বলে হ্যাঁ কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, আর আমি জানিও না এই সব কিছুর পেছনে কে আছে। চ্যান তাকে বলে তুমি কোনো চিন্তা করো না, সব কিছু আমি খুঁজে বের করব।
তারপরে সিনে তো লিন্সি আবারও চ্যানের সে ফ্লাইট পেয়েছিল এবং তার সাথে কথা বলছিল। লিন্সির সব কলিগরা তো তাদের কথাবার্তা শুনে নেয় আর তাকে বলতে শুরু করে, তোমার বিএফের সাথে আমাদের দেখা করাতেই হবে। লিন্সিও তখন রাজি হয়ে যায়। তারপর তার ফ্লাইট শেষ হওয়ার পর সে তার সব কলিগদেরকে নিয়ে তার সাথে দেখা করানোর জন্য চলে যায়। আর সে চ্যানের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় আর বলে, এটা আমার বিএফ। সবাই তো অনেক বেশি হ্যাপি হয় তাদের দুজনের জুটির জন্য। তারা সবাই তো জিজ্ঞেস করছিল, তোমরা ওয়েডিং কবে করবে? তখন লিন্সি তাড়াতাড়ি করে তাকে নিয়ে পালিয়ে যায়। চ্যান তো সেখানেই তাকে কিস করতে শুরু করে। লিন্সি তাকে বলে, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, চলো আমরা বাড়িতে চলে যাই। তারপর এ আমাদের সিন কাট হয় আর আমরা দেখতে পাই লিন্সির তো ইন্টারভিউ চলছিল। তার অনেক বেশি জ্বর ছিল কিন্তু সে তারপরও তার ইন্টারভিউ খুব ভালোভাবেই দেয়। চ্যান যখন জানতে পারে তার এত বেশি জ্বর তখন সে তাকে নিয়ে ডাক্তার কাছে চলে যায়। আর চ্যান যে ডাক্তারের কাছে লিন্সিকে নিয়ে এসেছিল সেটা আসলে তার কোনো দুঃসম্পর্কের কোনো আত্মীয় ছিল। ডাক্তার তো ভাবতে শুরু করে আঙ্কেলের ছেলে তার জিএফ নিয়ে ঘোরাঘুরি করছে এবং তার প্যারেন্টস তো কোনো কিছুই জানে না। তাই সে তখন তার বাবাকে কল করে সবকিছু বলে দেয়। আর সে খুশি হয়ে চ্যানের বাবাকে বলছিল, এখনই আমি আপনার ছেলে বউকে দেখেছি। তারপর সে যখন হসপিটালে ছিল তখনই সে তার সৎ বোনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় যে তার বাবার সাথে ছিল। সে যখন সে লোকটাকে দেখতে পায় তখন তার অনেক বেশি চিনা চিনা লাগে। তখন সে মনে করার চেষ্টা করে তাকে কোন জায়গায় সে দেখেছিল। আর তার মনে পড়ে যায় তার মায়ের অ্যাক্সিডেন্ট তো এই লোকটাই করেছিল। এখন সে বুঝতে পারে এর মানে সবকিছুর পেছনে তার স্টেপ মাদারই ছিল। তারপরে সিনে আমরা চ্যানকে তার প্যারেন্টসের সাথে দেখতে পাই। তারা তো লিন্সির ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে নিয়েছিল এবং তাদের সম্পর্কের ব্যাপারে তার একেবারেই রাজি ছিল। আর তার মা এবং বাবা তাকে বারবার জিজ্ঞেস করছিল কবে তার সাথে আমাদের দেখা করাবে। চ্যান তার মাকে কয়দিন ওয়েট করতে বলে। তার মা তো লিন্সির জন্য তাকে কিছু উপহার দেয় আর বলে তাকে দিয়ে দিবে। তারপরে সিনে তো চ্যান লিন্সিকে বলছিল, আমার প্যারেন্টস তোমার সাথে দেখা করতে চাই। লিন্সি তখন তার কাছে কিছু সময় যায় সব প্রিপারেশন করার জন্য। অন্যদিকে আমরা লিন্সিকে দেখতে পাই সে তার স্টেপ মাদারের ব্যাপারে ইনভেস্টিগেট করছিল আর চ্যানও তাকে সাহায্য করছিল। চ্যান তার কানেকশনের মাধ্যমে সব কিছুর খোঁজ খবর নিয়ে নেয় এবং প্রমাণ সহ সেই জায়গায় তার স্টেপ মাদারকে জেলে পাঠিয়ে দেয়। লিন্সির বাবা এবং দাদা তারা দুজনেই তাকে বিজনেস ম্যারেজ করাতে চেয়েছিল, তাই সে তাদেরকে অনেক ভালো একটা শিক্ষা দেয়। আর চ্যান তো তার পাওয়ার ইউজ করে তাদেরকে একেবারে ব্যাংক্রাপ্টি করে দিয়েছিল। লিন্সির প্রতিশোধ সে জায়গায় সম্পূর্ণ হয়ে যায়। তারপর সে চলে যায় চ্যানের প্যারেন্টসের সাথে দেখা করতে। চ্যানের প্যারেন্টস আসলে অনেক বেশি ভালো ছিল। তারা তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানায় এবং তার জন্মদিনও সেই জায়গায় সেলিব্রেট করে। তাদের ভালোবাসা দেখে বোঝা যাচ্ছিল লিন্সির এখন আর ভালোবাসার অভাব পড়বে না, সবাই তাকে খুব বেশি ভালোবাসে। তারপর লিন্সি চ্যানকে সাথে করে তার মায়ের কবরে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে তার ভাই এবং বাবা চলে আসে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু লিন্সি তাদের সাথে কোনো কথাই বলে না আর বলে, আপনাদের সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। আর তার বিয়ের মধ্যেও সে তাদেরকে ইনভাইট করবে না। তারপরে সিনে আমরা তাদের বিয়ের দৃশ্য দেখতে পাই। সেখানে তাদের বিয়ে হচ্ছিল। সেখানে লিন্সির বান্ধবী তো কান্নাই করতে শুরু করে দিয়েছিল। তাদের বিয়ের সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।